আসলে বিএনপি এবং জামাত তারা আসলে ভারতের দিকে তাকিয়ে আছে যে ভারত কি চায়। তো আমার মনে হয় আসলে ভারত আর আওয়ামী লীগ আগের মতো চায় না, কারণ আমরা ৭১ টিভিতে দেখেছি যে ভারত অলরেডি শেখ হাসিনাকে বলেছে যে তুমি মুখ বন্ধ রাখো, তুই বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবে না। না, এটা আপনি কেমনে নিশ্চিত হলেন? ৭১ টিভি বলছে, তারা জাতীয় টেলিভিশন। কারণ এই যে আপনার প্রবলেম হলো এই জায়গায়, খবরটা এক্স্যাক্টলি কি বলছে ওটা খেয়াল করতে হবে। ৭১ টিভি রেফারেন্স থেকে সিরাজা দত্ত। সিরাজা দত্ত কি ইন্ডিয়ান সরকারের কেউ? খবর নেন নাই, এটা হবে না, তিনি ওই বিবেকানন্দ ফাউন্ডেশনে ছিলেন। খেয়াল করেন, উনি রয়ের সাথে কাজ করেন, কিন্তু অফিসিয়ালি উনি ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ না। ক্লিয়ার? কাজে উনি কি বললেন তাতে কি সেটা, উনি তো একই সাথে সমালোচনা করতেছেন যে মোদি গভর্নমেন্টের এই যে পুশিং, বাংলাদেশে মুসলমান কাউকে পাইলেই, ইন্ডিয়াতে মুসলমান কাউকে পাইলেই তারা বাংলাদেশে পুশিং করে পাঠা দিচ্ছে। উনি বলতেছেন এই সিদ্ধান্তটা ভুল হচ্ছে, আপনাদের পক্ষে যাবে। দেখেন, এটা কি মোদির সিদ্ধান্ত? উনারাই তো সিরাজা দত্তকে পাঠিয়েছে সফটনেসটা দেখায়, এই লাইনে কিছু কথা আদায় করা যায় কিনা, কোনো রফা করা যায় কিনা, এই জন্য ওনাকে পাঠিয়েছে। কারণ উনি কি বলতেছেন, এটা যে মোদির কথা বলে দেবে চালায় দেন, এটা হবে? আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই আপনাদেরকে তো সোর্স বুঝতে হবে। আজকাল বাংলাদেশে রয়ের অত্যাচারের কারণে কোনো খবর থেকে বোঝার উপায় নাই সরাসরি, যতক্ষণ না আপনি চেক করবেন। এবং এটা সবচেয়ে বড়, এটার গোড়াটা হচ্ছে প্রথম আলো। সেজন্য বড় ফান্ডের টাকাটা তাদের যেটাকে আমরা বলি যে মিডিয়া ফান্ডের সবচেয়ে বড় টাকাটা খাতক হচ্ছে আসলে প্রথম আলোর মতি। আমি তো এটা প্রকাশ্যে বলতেছি আপনাকে। এবং তারা এই কনফিউশন গুলো তৈরি করেছে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ তো কখনো খবরের সোর্স থেকে খবর বুঝতে চায় না, দরকার ছিল না। যে পত্রিকা নিজের দায়িত্বে সৎভাবে সোর্স সহ জেনে শুনে একটা খবর লিখবে, এটি তো হওয়া উচিত। আমাদেরকে কেন সন্দেহ করতে হবে? এই সন্দেহ তৈরি করার পিছনে প্রধান হোতা হলো মতিউর রহমান। আপনি প্রত্যেকটা একটা, আমি চেক করে দিয়ে বলছি, একটা 20 লাইনের 20টা বাক্যের একটা রিপোর্ট লিখছে পাকিস্তানের বিরুদ্ধে, এর ভিতরে 13 বার লিখছে সূত্র বলছে। বলেন, এটা একটা রিপোর্ট? রিপোর্ট বলতে জার্নালিজমের বিশেষ কিছুকে বোঝায়। ইভেন রিপোর্টার ওই স্পটে গিয়ে নিজে কি দেখছে ওটা লিখে দিতে পারে না, ওকে খুঁজতে হয় লোকাল একটা লোকের সম্পর্কে কি বলে, এইটা সে ছাপতে পারে। কিন্তু আমি কি দেখাইছি এই বলে বলতে পারবো না। জার্নালিজম কোনটা কোনটা না তার পরিষ্কার ভাগ বুঝতে হবে। বিবিসির ইংলিশ গুলো বিবিসি দেখবেন, তাহলে বুঝবেন জার্নালিজম মেনে তোরা ইংলিশটা করে, কিন্তু বাংলাটা বেলা উল্টাটা। বাংলাটা বেলা ভাই আমি তোমাদের দায়িত্ব কাঁধে নিয়েছি, এটা চালাইতে পারবো না, তোমরা এই রয়ের কাছ থেকে টাকা নিয়ে আসো, তাই নাহলে আমরা বন্ধ করতে হবে। এটা হচ্ছে বাংলা বিবিসি। এই জন্যই বাংলা বিবিসিটা মোদির কেনা। আমি বলি এটা একটা ভাড়াটে সাংবাদিক, আমি পরিষ্কার করে বলতেছি। আপনি ইংলিশ বিবিসি ইয়ে দেখেন, একদম ইয়ে মেনে, জার্নালিজমের নীতি মেনে কাজ করে। কখনো বলবে না যে আমি নিজে দেখে আসছি, বলবে না। সাংবাদিক এটা বলতে পারে না, সাংবাদিক কারো রেফারেন্সে বলতে হবে। সো আপনি ভিউজ ছড়াবেন না, ভিউজ আর নিউজ এক না। আর ভিউজ হলে উপরে লিখে দিবেন এটা মতামত আমার, ভিউজ নিউজ না। আমার দৃষ্টি, আমি দেখছি এইভাবে। সো এটা আমার পার্সোনাল অ্যাটিটিউড, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমি সত্যি কথাটা বলছি না, এটা বাস্তব না। এটা যেটা বাস্তব একমাত্র ওইটাই নিউজ, ওটাই ফ্যাক্টস। তো এগুলো সম্পর্কে আমাদেরকে এত অ্যাওয়ার হতে হচ্ছে কেন? এই আমি বলতে 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 প্রথম আলোকে বাধ্য করছি, এর আগে বলতো ডেস্ক নিউজ। বিদেশি পত্রিকা থেকে এটা খবর পাইয়া বা নিজের দুটো কথার ভিতরে ঢুকায় এটা ছাপে দিচ্ছে, অ্যাজ ইফ ওর পত্রিকার সাংবাদিক নিজে যেন এটা বিদেশে ওই জায়গায় ছিল, সে রিপোর্ট করছে, এমনটা বান করতেছে। দেন আমি এটা নিয়ে প্রশ্ন করলাম, আপনি করতেছেন কেন? আর ওর মধ্যে কথা ঢুকাইছেন যে আপনি কেন? আপনি কি মনে করেন এটা ইংলিশ নিউজটা আমরা খুঁজে বের করতে পারবো না? আপনার এত বুদ্ধিমান, আমরা পারবো না এটা করতে? এটা যখন করে দেখাইছি যে এই যে এখানে বাড়তি শব্দটা ঢুকাইছে, এটা তো মূল ইংরেজি সংবাদের ভিতরে ছিল না, এটা ঢুকাইছে। এরপরে তারা ইভেন আমি যখন একটা স্ট্যাটাস দিচ্ছি, ওই দিনে মুভমেন্ট ফেসবুক ওই স্ট্যাটাস গায়েব করে দিচ্ছে। তারা কত বড় ধান্দাল চিন্তা করে থাকে।
ফেসবুক থেকে আমার স্ট্যাটাস গাইড করে দেয়। তার মানে ফেসবুক কিনে রাখছে। ফেসবুক কাকে দিয়ে কিনছে আমি এগুলো জানি। অমিত মালব্য আছে না, অমিত মালব্য বিজেপির মিডিয়ার মানে যে এই ফেসবুকে কিনে রাখছে, যে হ্যান্ডেল করে, যে ওই লোকটার নাম হলো অমিত মালব্য। অমিত মালব্য বিজেপির অফিসিয়ালি যে মিডিয়া সেন্টারের কর্তা হলো সে। তো তাদেরকে দিয়ে ওরা এই কাজ করছে। এবার বুঝছেন কত দূর গেছে তারা। এটা হলো হিন্দু স্বার্থ তাদের ভাষায়। জি, এখানে মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই সকল অভিযোগ, সেনা কর্মকর্তার বিরুদ্ধে সকল অভিযোগ তাদের মনোবল কমে যাবে এবং এটা নির্বাচনী দায়িত্ব পালনে এফেক্ট হতে পারে। মানে ঠিক এইসব কারণেই কি একটা সমঝোতা হয়ে গেল যে আসলে এখন মানে যাই হোক আদালতের মাধ্যমেই হোক। আবার এও শুনি দুটো পক্ষকে, এবং পক্ষ শুধু না, অথরিটি লাগে। এটা দুইটা পক্ষকে। আর বাংলাদেশের মানুষ কি বাইচে আইছে? তারা দুজনেই অথরিটি। কি বলতেছে না, কাদেরকে অথরিটি মানতেছে? ওয়াকার আর ইউনূস, এটা দুইটা পক্ষ আলগা মাতবর। আর বাংলাদেশের মানুষ, নাগরিকরা এটা কি বাইচে আইছে? না, এখন চৌধুরী মামুন যদি রাজসাক্ষী হয় তাহলে এদের সমস্যা কি? এরা কেন রাজসাক্ষী হতে পারবে না? এরা কি করতে কি পারবে না আমি জানি না, আই ডোন্ট কেয়ার। আমার কোশ্চেন হচ্ছে যে এরা দুটো কে পক্ষ, তারা আপোষ করে, তারা কে, কি বিষয়ে আপোষ করতেছে? তারা কোন অথরিটিতে আপোষ করে? আর তারা আপোষ করবে আমাদের ভাগ্য, বাংলাদেশের নাগরিকের ভাগ্য তারা ঠিক করবে? এত সাহস থেকে পায় তারা? তারা একটা খুন করছে 1400+, একটা দুইটা না। আর এটা কোনো বিচার হবে না বাংলাদেশে। আর এটা বিচার না হলে বাংলাদেশ এরপরও চলবে। আর এরপরে সেই বাংলাদেশে সবাই আইন মেনে চলবে। কেন আইন মেনে চলবে? উত্তর দেন আপনি আমাকে। তাহলে এই বিচারটা যদি না হয়, বাংলাদেশ এক কদম আগে বাড়াতে পারবে না। আপনি কে কার সাথে আপোষ করে? কারা তারা? কোন অথরিটি করবে তারা? এবং তারা করলে আমরা মানবো কেন? আমি তো মনে করি এই যদি কেউ করে থাকে সেটার বিরুদ্ধে আমি খারাপো, তাতে যদি আমার মৃত্যু হয় আমি রাজি আছি। আমি তাদের দাওয়াত দিয়ে রাখলাম আমার বাসায় এসে যেন আমার মেরে দিতে চাই, আমি এটা বিরোধিতা করবো। একদম যতক্ষণ জীবন আছে ততক্ষণ বিরোধিতা করবো। দুনিয়া এত সহজ জিনিস, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা রাজতন্ত্র না, এটা রিপাবলিক। এটা বুঝে না, একটু কথাগুলোর ফারাক বুঝে। এখানে ক্ষমতার উৎস পাবলিক, এটা যেন মনে রাখে। দাদা, যাই হোক, এই সেনাবাহিনী নিয়ে অনেক আলাপ করলাম। আসলে আমাদেরও দেখার বিষয় যে বিচারটা আসলে হয় কি না। বাট আমি সন্দিহান যে সমঝোতার মাধ্যমে সেটা হবে। এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। তারপরে বিশ্বাস আগাবে না, বিচার ছাড়া আগাতে পারে না। আমি বারে বারে বলতেছি, আপনি যতই অর্থ কামান, যাই করেন না কেন, আপনি সেটা রক্ষা করতে পারবেন না। আপনার ঘরের বউ মেয়ে রক্ষা করতে পারবেন না। আর বিচার লাগে এই জন্য, আপনি তাদেরকে রক্ষা করতে হবে না। কি দিয়ে করবেন? আপনি বাসায় বন্দুক নিয়ে বসে বসে পাহারা দিবেন? আরো 10টা গুন্ডা পালবেন? আমি কি দিয়ে রক্ষা করবেন? নাকি আপনার একটা বিচার বিভাগ লাগবে, স্বাধীন বিচার বিভাগ লাগবে, বিশ্বস্ত, সবাই যেন আস্থা রাখে, এমন একটা বিচার বিভাগ লাগবে। আপনি এগুলোর দিকে না গিয়ে আপনি এবার ওয়াকার সাহেব আমার হাতে বন্দুক আছে সেই জন্য আমি ঠিক করবো যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা দিয়ে চলবে? এটা দিয়ে বাংলাদেশ আগাবে? আমি তো এর চেয়ে সিম্পল ভাষা আর কি হইতে পারে? আপনার প্রত্যেকে ব্যক্তিগতভাবে যার যার সম্পত্তি আছে, বউ মাইয়া যারা আছে বাসায়, এদের কাউকে রক্ষা করতে পারবেন না যদি বিচার না থাকে সমাজ। আপনাদের মনে নেই শেখের আমলের কি ছিল অবস্থা দেশে? হাহাকার করেন নাই? আমার নিজের চোখে দেখা, আমি কারণ যেখানে বলছি এটা, জিয়া রহমান যেদিন মারা যায় তা লাস্ট যেদিন ঢাকায় আসে, লাস্ট এনে রাখা হয়েছিল এখন যেটা প্রধানমন্ত্রীর অফিস বানানো হয়েছে, ওইটার বাসার ওই রুমটার মানে ওই বিল্ডিংটার গাড়ি বারান্দাটায়, গাড়ি যেখানে গিয়ে পার্ক হয়, গাড়ি থেকে প্রধানমন্ত্রী নেমে অফিসে যায়, ঠিক সেই জায়গায় জিয়া রহমানের লাশের ইয়েটা এনে রাখা হয়েছিল।
এখান থেকে আমরা লাইন দিয়ে দেখতেছিলাম। আমি তখন 81 সাল, বুঝতে পারলাম ঢাকায়। আমি লাইনের শেষ মাথাটা ছিল আসলে ঠিক ফার্ম গেটের যে ওভারব্রিজ আছে তার নিচে, এরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আশেপাশে লোকের মধ্যে যে আলোচনার সাবজেক্ট, সেটা হলো আমাদের এখন নিরাপত্তা কি হবে, আমরা বউ পোলাপান নিয়ে বাসা থাকতে পারবো তো? কথা খেয়াল করেন, জন্মের লাশ আসছে 3 দিন আগে, চিটাং এসে খুন হচ্ছে, বউ ঘুরায় পেঁচায় লাশটাকে উদ্ধার করা গেছে, সেটাকে ঢাকায় আনা হয়েছে। মানুষের আলাপটা দেখেন, আলাপের বিষয় হলো যে দেখো এগুলো কিন্তু সমিটে ভালো, বুঝছো, নাইলে কিন্তু আইন শৃঙ্খলা না থাকলে আমরা বাসা থাকবো কি করে? বুঝছেন? তাহলে কমন মানুষের সেন্সটা দেখেন আপনি। আমি এমনি এমনি বলতেছি না, বিচার ছাড়া আপনি সমাজ শুরু করতে পারবেন না। এটা প্লিজ একটু শোনেন। এই ওয়াকার সাহেব তার বউ পোলাপান নিয়ে, তার সম্পত্তি নিয়ে বাসা থাকতে পারবে না। সবার কথা বাদ দিলাম, উনি কি দিয়ে বাঁচবেন? পাহাড় রাখবেন না অস্ত্র দিয়া? তো ঠিক আছে, এবার অস্ত্রের লড়াই শুরু হবে, বুঝছে? এবার আইন শৃঙ্খলা, নিয়ম, বিচার ওনাকে লাগবে, উনি এটার বাইরে যেতে পারবেন না। আর বাকি গুলো আরো অনেক কিছু আছে, কত কি হবে একটু সামনে দেখবেন। না জনাব গৌতম দাস, বলেন। মনে করেন যে হয়তোবা অনেকে আছে বিচার এড়িয়েও যায়, তার বিচার তার জীবদ্দশায় হয় না, বা জনগণের ঘৃণাটা কিভাবে রোধ করবে? এটা তো ওনাদেরকে জিজ্ঞেস করেন। আর আমি তো বলছি জনগণের ঘৃণা তো অনেক দূরে। আর বিচার ছাড়া 2 কদম আগাইতে পারবেন না। আপনি নিজের সম্পত্তি, নিজের ফ্যামিলি মেম্বারদের রক্ষা করতে পারবেন না। সিম্পল। আমার আরো কিছু প্রশ্ন আছে, যে আর দু একটা প্রশ্ন আপনাকে করি। সেটা হচ্ছে যে